যেটা আপনার লক্ষ্য, যেদিকে আপনার যাওয়া দরকার সেটা কি নির্বাচন এবং সংস্কার, ওদিকে আপনি সময় না দিয়া অন্যদিকে অপ্রয়োজনীয় বিতর্ক, আরেকজন যে নিয়ে শেখ মুজিবের ছবি নামায়, ওটা কি আপনার কাজ? 10 মিনিট আগে আপনি শপথ দিচ্ছেন যে সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, 10 মিনিট আগে হয় নাই। এই কথাটা বইলেই সংবিধানের 4 ক ধারায় বলা হয়েছে যে শেখ মুজিবের ছবি থাকবে, ওটা আপনি নামাইলেন কেন ভাই? আপনি তো শপথ ভঙ্গ করছেন। আপনি যদি মনে করেন যে ঠিক না, তাহলে আপনি সংবিধান স্থগিত করতেন, যেটা নাকি প্রত্যেকটা আর্মি যখন আসে, মেয়েরা যখন আসে, সেনা শাসন যখন আসে, এসে কি করে প্রথম কাজ হলো সংবিধান স্থগিত করে তারা তাদের মতো করে চালায়। তাহলে আপনি সংবিধান স্থগিত করলেন না কেন? স্থগিত করতেন। দুই উপদেষ্টা বিতর্ক নিয়ে যে অবস্থার মধ্যে সরকার পড়লো, একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সমালোচনা বাড়ছে, 2 নম্বর হচ্ছে ছাত্র জনতার যে সরকার, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বেশ বিক্ষুব্ধ। এখন দেখা যাচ্ছে সরকারের বিপক্ষেই নানা রকম কথা বলছে প্রকাশ্যে। সরকার এই 3 মাসের মধ্যে মানে খুব দ্রুতই এরকম একটা অবস্থার মধ্যে পড়লো কেন? আসলে এটা পড়লো কি জানেন, আমি একটা কথা বলি, এটা খুবই বলতে আমার খুব মানে আপনার দুঃখ পাচ্ছি, আমি বলতে আমার মন ভেঙে যাচ্ছে। কিন্তু মূল বিষয়টা হলো কি, আমাদের সবার এই সরকারের প্রতি একটা ভালোবাসা আছে। কারণ আমরা হাসিনা সরকারের পতনের পর আমরা চেয়েছিলাম যে সরকারটা আসবে তারা আমাদের প্রত্যাশাগুলিকে ধারণ করবে, আমাদের প্রত্যাশা যেভাবে আছে সে তার অনুকূলে কাজ করবে এবং সেইভাবে একটা নতুন সিস্টেম তারা দেশে তৈরি করবে। এই যে আমাদের এই চাহিদাটা যে কত গুরুত্বপূর্ণ চাহিদা, এটা মানে কত বড় চাহিদা, এটা যে কত ওজনদার একটা চাহিদা, এই জিনিসটাই আমাদের এই সরকার বুঝতে পারে নাই। তাদের কাছে এটা আর 10টা সাধারণ কাজের মতো মনে হয়েছিল। তারা আর 10টা সাধারণ মানে দে ওয়ার নট সিরিয়াস এট অল, তারা সিরিয়াস ছিল না। আমি এই জন্য সম্পূর্ণভাবে দায়ী করব এই সরকার প্রধান ডক্টর ইউনূসকে, ওনাকে আমি দায়ী করবো। উনি কিন্তু আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি গত 10 বছরে ডক্টর ইউনূসের জীবনযাপনের একটা হিসাব করেন, আপনি দেখবেন এই 10 বছর উনি দেশে যতদিন ছিলেন তার চেয়ে বেশি সময় ছিলেন বিদেশে। উনি এই দেশ সম্বন্ধে কোনো ধারণাই ওনার নাই, এই দেশের মানুষ সম্পর্কে, এই দেশের রাজনৈতিক দল সম্পর্কে কোনো ধারণা নাই। যতটুকু ধারণা আছে সেটা নেগেটিভ ধারণা। নেগেটিভটা কি? যে উনাকে হয়রানি করা হয়েছে, আওয়ামী লীগ সরকার ওনাকে হয়রানি করছে। উনি এই দেশের অনেক লোককে চেনেন না। উনি গ্রামীণ ব্যাংক, ওনার বিভিন্ন এনজিও এবং চট্টগ্রামের লোকজন, এবং যখন উনি আদালতের বারান্দায় দৌড়াইছেন ওই সময় ওনার আশেপাশে যারা ছিলেন এর বাইরে আর কাউকে উনি চেনেন না। এটি ওনার জগৎ। এখন এই জগতের থেকেই যাদেরকে ওনার ভালো লেগেছে, এটা কি এখনকার কর্মকাণ্ড দেখে বলছেন? আমি শুরুতেই বলছি, আপনাদের এখানে বসে বলছি। 8 তারিখে যেদিন ওনার শপথ নেন ওই দিন আমি আপনাদের এখানে ছিলাম, এখানে শপথ নেওয়া হচ্ছে আর আমি মন্তব্য করছিলাম। জি জি, আপনি ছিলেন কিনা আমার মনে, আপনি ছিলেন। আমি তখনই বলছিলাম কিন্তু যে আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না এটা কি দেশ চালাতে আসছে নাকি পিকনিক করতে আসছে। দ্যাট ওয়াজ মাই অপিনিয়ন। আমি বলছিলাম কিন্তু ওই দিনই, কারণ এই লোকগুলি তো আমরা চিনি না, কিন্তু তার আশপাশে যারা আছেন, আশপাশে কি আছে? উপদেষ্টা পরিষদ, তার আশপাশেই কেউ নাই। তো আশপাশে যারা আছেন তারা ওনার মতোই। ভাই দেশ চালানো একটা কঠিন কাজ, দৌড়াইতে হয়। দৌড়াইতে হয় তো, দৌড়াইতে হয় না। বাংলাদেশের সবচেয়ে জটিল যে ইটা আপনার মন্ত্রণালয় আমার বিবেচনা এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই জটিল মন্ত্রণালয় আপনি আমার একজন লোককে দিয়েছেন যিনি নিজেই অসুস্থ, উনি তো ফিজিক্যালি আনফিট। এটা ওই জন্য বলছি, আজকেও বলি আনফিট ফিজিক্যালি। তো এখন নর্মাল সময়ে যে সরকার থাকে, খেয়াল করেন নর্মাল সময়ে যে সরকার থাকে তারা কি করে, তারা একটা ম্যান্ডেট নিয়ে আসে কিন্তু আমি এই কাজগুলি করব, তারা এই ম্যান্ডেটটা পালন করতে পারলে হয়ে গেল। কিন্তু এদের তো কোনো ম্যান্ডেট নাই। এদের ম্যান্ডেট বরং জনগণ এদেরকে দিয়েছে। জনগণ তাদের কাছে বিপুল প্রত্যাশা একটা ঝুলি দিয়ে দিছে যে আপনি একটা নির্বাচন করবেন, আপনি সংস্কার। তার মানে কি এই সরকারটা হওয়া উচিত ছিল নর্মাল সময়ে সরকারের চেয়েও অ্যাক্টিভ। আপনি আমি কয়েকজন মন্ত্রীর নাম বলি, এই জীবনে আপনি দেখেন নাই। এই একজন বিধান কৃষ্ণ আছে, জীবনে কোনদিন দেখছেন না। আপনি একটা সাংবাদিক মানুষ, দেখছেন কখন কোথাও দেখেন তার কোনো মুভমেন্ট আছে ভাই? একজন লোক যখন তাকে নিয়োগ দেয় সে বিদেশ ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রীটা নামও খেয়াল থাকে না, উনি বিদেশে বসেছিল। বিদেশ থেকে আরো কয়েকদিন পরে এসে এমনি জয়েন করছেন। তো
দেশের লোকের অভাব, মানে উনি যাদেরকে চেনেন তার বাইরে ওনারা উনি আর যাবেন না। তো এইবার কি হলো, আপনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় চাকরি দেওয়া হলো ওয়াহিদুদ্দিন মাহমুদ, ভালো মানুষ, মানে বাট উনি কি শিক্ষা মন্ত্রণালয় ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি খুব চমৎকার লোক, ভালো সৎ লোক, সবই ঠিক আছে, ওটা বয়সটাতে বিবেচনা করতে হবে। উনি কি করেছিল দেখেন আপনি, একটা ইউজিসি, এখন ইউজিসির 5টা মেম্বার হয় নাই, 3টা হয়েছে, 3টা হয়নি। মানে ওখানে তো কোনো মিটিং পায় না, ওখানে তো কোনো মিটিং হয় না, ফায়ার সাহেব দিয়ে রাখছে, ফায়ার সাহেব হতাশ বসে আছে চুপচাপ। তো আপনি মিটিং, আপনার লোক খুঁজে পান না, তো লোক তো এই দেশ থেকে খুঁজে বের করতে হবে, পান না কেন? লোক খুঁজে বের করাটা তো আপনি দায়িত্বের মধ্যে পড়ে, লোক খুঁজে না পাওয়াটাও তো আপনার একটা অযোগ্যতা। তো আমি এই জিনিসগুলি বলছি যে দেখেন আপনি প্রকৃত পক্ষে এরা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে নাই, মানুষ খালি এদের ক্ষমাই করতেছে। এটা হলো ভালোবাসা জনিত ক্ষমা, ভালোবাসি আপনাকে, অতএব আপনার দোষগুলো দেখেও দেখি না। কিন্তু এটা কয়দিন? জিনিসপত্রের দাম একদিনের জন্য কমাইতে পারছিল, একদিনের জন্য। আগের গভর্নমেন্টের চেয়ে গিয়ে সরকার আমাদের একদিনও বলতে পারবেন আপনি যে জিনিসপত্রের দাম কমছিল, কমে নাই। এটা তো আমার ডেইলি। এখন আপনি রিক্সাওয়ালাকে বলেন, জিজ্ঞাসা করেন যে আমরা একটা সংস্কার করতেছি, আমরা একটা অমুক করবো, বিচার বিভাগ সংস্কার করব, গণমাধ্যম সংস্কার করব, সব করবো। আপনি আধা ঘন্টা ধরে বুঝানোর পর সে আপনাকে প্রশ্ন করবেন এতে কি জিনিসপত্রের দাম কমবে? আপনি কি জবাব দেবেন? তারা তো ব্যাপারটা সিরিয়াস, দেশ চালানো ভাই কঠিন জিনিস, তাদের সেই অভিজ্ঞতাও নাই, সেটাও ইম্পর্টেন্ট না, তাদের সে আগ্রহই নাই। না, কিন্তু ধরেন এর মধ্যে যে কাজগুলো, মানে তাহলে এই 100 দিন ধরে আসলে সরকার কি করলো? সরকার তো বসে নাই। না, সরি, বসে নাই বলবেন, বসে নাই, কি করছে বলেন তো আপনি? কি করছে? 6টা সংস্কার কমিশন করেছে। হ্যাঁ, 6টা সংস্কার কমিশন করেছে। কি কমিশন করাতে? 31 ডিসেম্বর মধ্যে তারা রিপোর্ট। আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, বলি আপনি সংবিধান সংস্কার করবেন, ওটা নিয়ে একটা কমিটি করছেন, সংবিধান সংস্কার কমিশন, জন্য উনি সংবিধান সম্বন্ধে কিছু বুঝে কিনা আমার সন্দেহ আছে, উনি তো মানে সংবিধান বিশেষজ্ঞ না, তো তাই বানাইছেন, বানান, আমার তাও কোনো আপত্তি নেই, সে সবাইকে মিলে করলো। এই কমিশনের রিপোর্টটা নিয়ে আপনি কি করবেন? এই রিপোর্টটা আপনি কাকে দিবেন? কার জন্য বানাচ্ছেন? মানে আগামীতে যদি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাদেরকে তো দিবেন, তাহলে পলিটিক্যাল লোকজন রাখতেন এখানে, পলিটিক্যাল পার্টিগুলিকে বলতেন তোমরা একটা করে লোক দাও, বলতেন। আজকে থেকে প্রায় 1 মাস, আজকে 15-20 দিন আগে আপনি একটা গণমাধ্যম সংস্কার কমিশন বানাইছেন কি সভাপতি নিয়োগ করছেন, একটা বিদেশ থেকে আমদানি করছেন, ওটা কোনো মেম্বার নিয়োগ করছেন পর্যন্ত করেন নাই কেন? কামাল আহমেদ রেখেছেন সে গণমাধ্যম সংস্কার করবো। কামাল আহমেদ কি এই দেশের সাংবাদিক? থাকে ইংল্যান্ডে, এই দেশে কোনো সাংবাদিক আসলো না, বুঝলি কি কাজ এগুলো? আমি ওটা বললাম যে ভাই করেন কাজ, এরা করতেছেন কি অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে টানাটানি করতেছে, যে বিতর্কের কোনো প্রয়োজন নাই তারা সেই বিতর্ক। এই যে ধরেন এটা কি, এটার পেছনে কি দেখেন? মানে ধরেন এটা কি, আপনি যেটা বলছিলেন যে অভিজ্ঞতা নাই, ডক্টর ইউনূস দেশে থাকে না, দেশ সম্পর্কে ধারণা নাই, নাকি এর পেছনে কোন রকম প্রেসক্রিপশন? না, আমি এর পেছনে কোনো ষড়যন্ত্র পাই না, ষড়যন্ত্র আমি খুঁজবো না, আমি ওই লাইনে যাচ্ছি না। বাট আমি মনে করি যে ওনাদের আরেকটু সিরিয়াসনেসের অভাব আছে, আমি যেটা মনে করি আরেকটু সিরিয়াস হওয়া উচিত ছিল। আমি দেখেন কতগুলো প্রবলেম, দেখেন প্রবলেমগুলো যে রাখা, ছোট ছোট প্রবলেম, রাস্তাঘাটে লোক থাকে কেন পছন্দ হয়, আমরা কি চাইছিলাম সেটা? উনি বলছেন যে আপনারা রাস্তায় আসেন না, আমি সব সমাধান করে দেবো, আমাদের কাছে লিখিতভাবে দেন। কয়টা সমাধান করছেন? কতগুলি ছেলে মেয়েরা চাইলেও চাকরি বয়স করতে হবে 35, বলছে না? আপনি একটা এক্সপার্ট কমিটি করে দিলেন, এক্সপার্ট কমিটি আপনাকে সুপারিশ দিল কি 35 হবে এবং 37 হবে, মেয়েদের 37, ছেলেদের 35 বললো তো। এটা কিন্তু বিশেষ কোনো অনুদান না, সারা দুনিয়াতে এরকমই চলে। তারপরে যেন একটা ক্যাবিনেট এগুলো, ক্যাবিনেট বললো 32, তাহলে ক্যাবিনেট 32 বললো এক্সপার্ট আছে, এক্সপার্ট তো যদি আপনারা এক্সপার্ট হইতেন তাহলে ওদের কাছে পাঠালেন কেন? তো ওরা যখন বললো ওটা আপনি কমাইলেন কোন বিবেচনায়? কমন সেন্স দিয়ে কমাইছেন নাকি কারো চাপে কমাইছেন? যদি কমন সেন্স দিয়ে কমান, কমন সেন্স তো আর মানে কমন সেন্স ভালো, কিন্তু কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না ভাই। আর চাপ হতে পারে, চাপটা কি আমি যতটুকু শুনেছি এই ছাত্ররা চাপ দিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে এরা চাপ দিয়েছে যে এটা বয়স 32 করতে হবে, তাহলে এটাকে ঢাকা ইউনিভার্সিটিকে কন্ট্রোল করা যাবে না। কেন? ঢাকা ইউনিভার্সিটি কি বাংলাদেশ? এরা তাই মনে করে।
যে কারণে 3 জন ছাত্র প্রতিনিধি দিছে গভর্নমেন্টে, 3 জন নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা গেছে? আমি যদি প্রশ্ন করি এখন আপনাকে, যে ইউনিভার্সিটি থেকে একজন মারা যায় নাই সেখান থেকে আপনি 3 জনকে নিয়ে নিছেন। সেই ইউনিভার্সিটি পোলাপান হয়তো বলছে বলে ওরা দাবি করে যে না বয়স বাড়ানো যাবে না, ওরা বাড়াইলেন না আপনি। আর সারা দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে আছে, এদের কথা আপনি ভাববেন না? ওটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ। এই বিষয়গুলো তারা তো সার্বজনীন হইতে পারে নাই। তারা খালি তাতে কি হয়েছে, ওই 35-85 যারা ছাত্ররা ছিল তারা কিন্তু এখন রাজপথে আছে। তাহলে আপনি তো প্রবলেম কমাচ্ছেন না। 35 করলে কি সরকারের বিরাট ক্ষতি হয়ে যেত? ক্ষতি হইতো? হইতো না তো। তাহলে আপনারা কি করতেছেন? যেটা আপনার লক্ষ্য, যেদিকে আপনার যাওয়া দরকার সেটা কি নির্বাচন এবং সংস্কার, ওদিকে আপনি সময় না দিয়া অন্যদিকে অপ্রয়োজনীয় বিতর্ক। আরেকজন যে নিয়ে শেখ মুজিবের ছবি নামায়, ওটা কি আপনার কাজ? 10 মিনিট আগে আপনি শপথ দিচ্ছেন যে সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, 10 মিনিট আগে হয় নাই। এই কথাটা বইলেই সংবিধানের 4 ক ধারায় বলা হয়েছে যে শেখ মুজিবের ছবি থাকবে, ওটা আপনি নামাইলেন কেন ভাই? আপনি তো শপথ ভঙ্গ করছেন। আপনি যদি মনে করেন যে ঠিক না, তাহলে আপনি সংবিধান স্থগিত করতেন। যেটা নাকি প্রত্যেকটা আর্মি যখন আসে, মেয়েরা যখন আসে, সেনা শাসন যখন আসে, এসে কি করে প্রথম কাজ হলো সংবিধান স্থগিত করে তারা তাদের মতো করে চালায়। তাহলে আপনি সংবিধান স্থগিত করলেন না কেন? স্থগিত করতেন। আচ্ছা, মাহফুজ আলম সাহেব বলছে যে এটা মানি না আমি, ঠিক আছে, আপনি তাহলে আপনি যখন শপথ দিলেন তখন বলতেন এই ধারাটুকু আমি আমার শপথের মধ্যে এই ধারাটুকু থাকা চলবে না। উনি বলতেন সংবিধান সমুন্নত রাখা যে বাক্যটা আছে, বাক্যটা আমি পড়বো না, উনি বলতেন। তা তো বলেন নাই। কেন বলেন নাই? কারণ ওইভাবে সংবিধানের শপথ, সংবিধানকে সমুন্নত রাখার শপথ না নিলে উনি উপদেশ দিতে পারবেন না, ওটা লোভ আছে। এটা হয়। ফেসবুকে স্ট্যাটাস উনি দিয়েছেন মাহফুজ আলম, তিনি যেটা বলছেন যে দল এবং দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে শেখ মুজিব যদি ক্ষমা চাওয়া হয় তাহলে শেখ মুজিব কেন সম্মান পাবেন। দেখেন এটা কি হলো? এটা কি সম্মানটা কি রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? আমি ভালো কি আমি খারাপ কাজ করছি, এখন আমাকে আপনি সম্মান দিবেন আমার মৃত্যুর পরে? যদি আমার নাতি আমার জন্য ক্ষমা চায়, তো আমার নাতি আমার জন্য ক্ষমা চাবে কেন? আমি সম্মান অথবা অসম্মান যেটাই পাই, এটা আমি আমার কারণেই পাবো। এটার জন্য আমার নাতিকে করে ক্ষমা চাইতে হবে ভাই? ওটা তো আমার কাজ, আমার অর্জন অথবা আমার বিসর্জন, আমার অপরাধ অথবা আমার পুণ্য, যে পাপ পুণ্য আমি করছি। পৃথিবীতে হয় নাকি ইহকালে হয় না পরকালে হয়? পরকালে হবে। আমি যে বলি আমার সন্তান, একটা লাইন আছে এরকম যে স্বাধীনতা পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন। স্বাধীনতা পূর্ব আমি পড়ছি, উনি বলছেন যে 70 পূর্ব 71 পূর্ব সময়ে উনি মহান, ওনার একটা অর্জন আছে। তাহলে 71 পূর্ব যদি হয়, 71-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওনার কোনো অর্জন নাই? জানুয়ারি থেকে মার্চ, শুনেন এদের কথাবার্তা সমস্যা নেই, জানেন এদের কথা কেউ কোনো চ্যালেঞ্জ করে না। চ্যালেঞ্জ করলে জারি যদি ফাঁস হয়ে যেত। এরা ইতিহাস পড়ছে, ইতিহাসের কথা। আচ্ছা, শেখ মুজিব কি করছে না করছে এটা আপনি কই জানলেন? ওই সময় ছিল শেখ মুজিব অনেকজন করে, তখন কি মাহফুজ আলম সাহেব ছিলেন এই দেশে? একজিস্ট করছিলেন? করেন নাই। উনি বই পড়ছেন। ওকে, কি বই পড়ছেন? ইতিহাস বই পড়ছেন, ভালো কথা, এটাও ভালো কথা। ইতিহাসে কে লিখছে? বাংলাদেশে 4 ধরনের ইতিহাস পাওয়া যায়, 4 ধরনের ইতিহাস পাওয়া যায়। একটা আওয়ামী লীগের ইতিহাস, একটা বিএনপি লেখছে ইতিহাস, আর একটা জামাত লেখছে ইতিহাস, আর একটা বামপন্থী লেখছে ইতিহাস। এই 4 ইতিহাস পড়েন আপনি, 4 ধরনের। একটাতে শেখ মুজিব মহামানব, আর একটাতে শেখ মুজিব ইবলিস। উনি কোনটা পড়ছেন? উনি কোনটা পড়ছেন? উনি কোন ন্যারেটিভটা গ্রহণ? আমি তো জানতে চাচ্ছি ভাই, আমার জানার খুব ইচ্ছা। তো আপনি তো পড়েই দিচ্ছেন না ভাই, আপনি তো ওই জ্ঞান নিয়ে আপনি জন্মগ্রহণ করেন নাই। আপনি কারো না কারো বই পড়ছেন, তাই তো? বাংলাদেশে আপনি কোন বইটা পড়ছেন এটা আমাকে বলেন শুনি। ওই বইটা যিনি লেখছেন তার সম্বন্ধে এটা আলাপ করি ভাই। এত সরলীকৃত সিদ্ধান্ত দেয়া দেশের একটা মৌলিক ব্যাপার আপনি চেঞ্জ করতে পারেন না। বললাম তো এদের সমস্যা, এদেরকে কেউ চ্যালেঞ্জ করে না। যখন চ্যালেঞ্জ করা শুরু করবে তখন দেখবে যে কোথায় চলে যায়।